নীরবে নিভৃতের পর্ব 13 তাসমিয়া তাসনিন প্রিয়া। মুক্তমনাদের জন্য উন্মুক্ত। অস্থির লাগছে মেহেকের। রোশনের কিছু হবে না তো? চমকাল থমকাল মেয়েটা নিজেরই অদ্ভুত ভাবনা চিন্তায়। ওই ডাকাতদের তো এরকমই শাস্তি পাওয়া উচিত। তবে কেন খারাপ লাগছে? হয়তো এতদিন একসাথে ছিল বলে এই ভাবনার উদয় হয়েছে মনে। হ্যাঁ সেটাই। মেহেক ভিডিও স্কিপ করে অন্য ভিডিওতে ক্লিক করল। নিজের পছন্দমতো একটা গান প্লে করে দু চোখ বন্ধ ফেলল মেহেক। একটা শান্তির ঘুম দরকার। বহুদিন শান্তিতে ঘুম হয় না। দু চোখ বন্ধ করে গান শুনতে কখন যে মেয়েটা ঘুমিয়ে গেল টেরই পেল না সে। চোখ বন্ধ করলেই শুধু বাজে বাজে দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠছে। মিষ্টি কিছুতেই নিজেকে স্থির করতে পারছে না। শোয়া থেকে উঠে বসে হাঁপাচ্ছে মেয়েটা। সামনে এসএসসি পরীক্ষা। পড়ালেখার দিকে কিভাবে মনোযোগ দিবে সেই নিয়ে দুশ্চিন্তা হচ্ছে খুব। রাতটা এভাবেই ছটফট করতে করতে কাটল মিষ্টির। কিছু ভয়াল স্মৃতি ম্লান হতে সময় লাগে। দেখতে দেখতে দুই বোন বাড়ি আসার সপ্তাহখানেক কেটে গেছে। এর মধ্যে নানান কটূক্তির শিকার হতে হয়েছে ওদেরকে। ঘর থেকে বেরোলেই প্রতিবেশীরা নানান প্রশ্ন করে। সেসব প্রশ্নে মিষ্টি মানসিকভাবে বেশ দুর্বল হয়ে গেছে। এত বড় একটা ট্রমা থেকে বের হওয়ার যে পরিবেশ দরকার সেটা পাচ্ছে না মেয়েটা। প্রতিবেশী থেকে শুরু করে স্কুলের বান্ধবী, শিক্ষক সবাই কটাক্ষ করছে মিষ্টিকে। মিষ্টির বিষয় তা ও কেউ জানে না। সবাইকে আঞ্জুম বলেছে ঘুরতে গিয়ে অসুস্থ হয়ে গিয়েছিল, তাই কোনো খোঁজ জানাতে পারেনি। কিন্তু মিষ্টির সাথে মেহেককে ফিরতে দেখে আর সাথে ছেলেরা থাকায় গ্রামের কেউ সে কথা বিশ্বাস করেনি। উপরন্তু বিয়ের দিন মিষ্টিকে কিভাবে ডাকাতরা তুলে নিয়ে গিয়েছিল সেসব নিয়ে সবাই জলঘোলা করছে সব সময়ে। গতকাল বাজার থেকে ফিরছিলেন সিদ্দিক আহমেদ। বাজারের এক দোকানদার তো বলেই বসল, বড় মেয়েকে তো ডাকাতরা নিয়ে ভোগ করল, তা ছোট মেয়েকেও কি ইচ্ছে করেই তাদের কাছে পাঠিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ সব বুঝি। ডাকাতেরা নিশ্চিত মোটা টাকা পয়সা দিয়েছে দুই বোনকে। মজা শেষ, তাই এখন ওদেরকে পাঠিয়ে দিয়েছে। কথাগুলো শুনে নিজেকে সামলে রাখতে পারেননি সিদ্দিক। লোকটার সাথে ধস্তাধস্তি শুরু হয়। লোকজন এসে শেষে দুজনকে ছাড়িয়ে দিয়েছিল। কিন্তু এভাবে কজনের সাথে রাগারাগি করবে? লোকের কথা তো বন্ধ করতে পারবে না। নিজেদের ভীষণ অসহায় লাগছে ওদের। দুপুরের খাওয়া দাওয়া করছে মিষ্টি। মেহেক নিজের ঘরে বসে আছে। খাওয়া দাওয়ার কোনো ইচ্ছে নেই ওর। বাবা বাড়িতে নেই। মিষ্টি অবশ্য বার কয়েক সেধেছিল বোনকে। কিন্তু মেহেক এলো না খেতে। এখন মনে হচ্ছে নিজের জন্য সবাইকে এত সমস্যায় পড়তে হয়েছে। মিষ্টি কোথায় গিয়েছিল সেটা লোকজন যতটা না কথাকথি করছে তার চেয়ে তিনগুণ বেশি ডাকাতদের সাথে মেহেকের থাকা নিয়ে কথা বলছে। কি করবে এখন? নিজের জন্য বাবাকে, বোনকে কথা শুনতে হবে এটা মেহেক কিছুতেই মানতে পারছে না। বিছানায় বসে হাঁটুতে মাথা ঠেকিয়ে আছে মেহেক। এক হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে নিঃশব্দে কাঁদছে মেয়েটা। রোশনের উপর তীব্র ঘৃণা জন্ম নিচ্ছে ওর মনে। ওই লোকটা যদি ওকে না তুলে নিয়ে যেত আজ এই অবস্থা হতো না। আর পল্লবের জন্য মিষ্টির জীবনটা তছনছ হয়ে গেছে। এই দুটো ছেলেকে তারা চিহ্ন ন করতে পারলে শান্তি পেত মেহেক। ভাই, শান্ত এসে দাঁড়িয়েছে রোশনের সামনে। কড়া রোদের মধ্যে চেয়ার পেতে বসে সিগারেট ফুঁকছে সে। হ্যাঁ বল, কি খবর আমার সুন্দরীর? বিশেষ ভালো না। গ্রামের লোকজনের জন্য অতিষ্ঠ হাওলাদার বাড়ির লোকজন। সবাই খুব বাজে বাজে কথা বলছে। উদ্ধৃতি চিহ্ন। কি করা যায় শান্ত? পুরো গ্রামের লোকজনকে কিভাবে বোঝাবো আমার সুন্দরী পবিত্র? শান্ত চুপ করে রইল। রোশন ভাবছে কিভাবে কলঙ্ক মুক্ত করবে তার সুন্দরীকে। আচমকা শান্ত বলে উঠল, ভাই বিয়ে করে নিলেই তো হয়। চমকাল রোশন। বিয়ে শব্দটা কয়েকবার আওড়ে নিল। এই অনিশ্চিত জীবনে কিভাবে মেয়েটাকে জোড়াবে? তাছাড়া তার সুন্দরী কখনো স্বেচ্ছায় বিয়ে করবে না তাকে। তা হয় না শান্ত। আমি চাই মেহেক ভালো থাকুক। সেজন্যই নিজের অন্তরের জ্বালা সহ্য করে দূরে আছি ওর থেকে। তাছাড়া আমাকে ও কখনো মন থেকে বিয়ে করবে না। অর্ক তো মৃত্যুর আগে ঠিকই বলেছিল বল। আমি এখন সাধু হয়ে গেছি মানে আগে যেসব নোংরামি করেছি তা তো মিথ্যা প্রমাণিত হবে না। উদ্ধৃতি চিহ্ন। শান্ত অর্কর কথা ভাবল। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর বুক চিরে। মাঝে মধ্যে হুটহাট করে নেওয়ার সিদ্ধান্তের জন্য পড়ে আফসোস হয় মানুষের। যেমনটা এখন হচ্ছে রোশনের। সবকিছু ঠিক আছে ভাই, কিন্তু লোকজনের মুখ বন্ধ করতে হলে বিয়ে ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। উদ্ধৃতি চিহ্ন।
লোকজন যখন শুনবে ডাকাত বিয়ে করেছে, বিষয়টা কি আদৌ কেউ বিশ্বাস করবে? আর মেহেক রাজি হবে কেন? আমি ওর সাথে যা করেছি, জোর করে করতে হবে ভাই। আর বিয়েটা ওদের বাড়িতে বসেই হবে, তাহলে সবাই বিশ্বাস করবে। আর সম্প্রতি প্রশাসনের সাথে আমাদের যে লড়াই হলো, এরপর স্থানীয় পুলিশ খবর পেলেও সহজে আসবে না আমাদের কাজে বাধা দিতে। কারণ ওরা জানে আমরা কতটা ভয়াবহ এখন। শান্তর সব কথাগুলো মন দিয়ে শুনল রোশন। সিগারেটে শেষ টান দিয়ে অবশিষ্ট অংশটুকু মাটিতে ফেলে দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো রোশন। সবুর হোসেনের সাথে কথা বলবে রোশন। ডাকাতদের কোনো পরিবার নেই, সেখানে বিয়ে। সকাল সকাল মিন্টুর মায়ের আগমন মোটেও ভালো চোখে দেখছে না হাওলাদার বাড়ির লোকজন। বসার ঘরে চেয়ারে বসে আছেন তিনি। সামনে আঞ্জুম অনিচ্ছা সত্ত্বেও বসে আছেন। পান চিবোতে চিবোতে মন্টুর মা বললেন, তা তোমার মেয়েদের কি বিয়ে দিবে না? যদি রাজি থাকো আমার মন্টুর জন্য, তাহলে মেহেককে বউ করে নিতাম। উদ্ধৃতি চিহ্ন। ভদ্রমহিলার এমন প্রস্তাবে চমকাল মিষ্টি। পাশের ঘরে বসে বই পড়ছিল মেয়েটা। মেহেকের অনুপ্রেরণায় নিজেকে খুব করে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। যেহেতু টিনের তৈরি ঘর, তাই এপাশে বসেও ওপাশের কথোপকথন সবকিছু শোনা যায়। আঞ্জুম বেগম হিসিয়ে উঠলেন, তোমার ওই জুয়াখোর ছেলের সাথে আমার মেহেককে বিয়ে দিব ভাবলে কি করে মন্টুর মা? এক তো আগের বউ ছিল, তারপর নেশাখোর, জুয়া খেলে। বসা থেকে উঠে দাঁড়ালেন মন্টুর মা। রাগে থরথর করে কাঁপছেন তিনি। দাঁত খিচিয়ে বলেন তিনি, তোমার ঘরে কেচ্ছা কাহিনী জানার পরেও যে বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি, এটাই তো ওই মেয়ের কপালের জোর। নটিপনা করে খাওয়ার শখ যখন, তাই করুক। সংসার করা এসব মেয়েদের কাজ না। আমার ছেলের থেকেও খারাপ ছেলে জুটবে ওর কপালে। উদ্ধৃতি চিহ্ন। ভদ্রমহিলা কথাগুলো বলে 1 মিনিটও না দাঁড়িয়ে হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। মেহেকের মা কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসেই আছেন। উচিত কথা বললে উল্টো কথা শুনতে হয়, আজকাল তা ভালো করে টের পেয়ে গেছেন তিনি। মিষ্টি এসে মায়ের পাশে বসেছে। মেহেক গেছে পুকুরে এঁটো থালাগুলো ধুতে। মা, তুমি মন খারাপ করছো কেন? লোকের মুখ আছে বলবে, তোমার কান আছে, এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে সব কথা বের করে দিবে। মস্তিষ্কে সেগুলো নিয়ে বিদ্রোহ শুরু করার তো কোনো দরকার নেই। উদ্ধৃতি চিহ্ন। আঞ্জুম বেগম সমস্ত ভাবনাচিন্তা পাশে সরিয়ে মেয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছোট মেয়েটা এই দিনে কতটা বড় হয়ে গেছে। আসলে বয়স কেবলমাত্র একটা সংখ্যা। ম্যাচুরিটি আসে পারিপার্শ্বিক অবস্থা, ঘটনার পরিপ্রেক্ষিতে। যেমন মিষ্টির বেলায় হয়েছে। হ্যাঁ, ঠিক বলেছিস। এত সুন্দর করে কথা বলতে শিখলি কবে থেকে মা? মিষ্টি মুচকি হাসল মায়ের কথায়। মাকে জড়িয়ে ধরে বলল, এসব মেহে কাপু বলেছিল আমাকে। আমি আবার তোমাকে বললাম, জীবনে সবার কথা শুনতে নেই, পাত্তা দিতে নেই। আর অযোগ্য ব্যক্তিদের সাথে তর্কও করতে নেই। কারণ আমাদের সময়ের মূল্য অনেক কম। মিষ্টির মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। হেসে বলল, ঠিক বলেছে তোর আপু, তুই গিয়ে পড়তে বসো। আমি গিয়ে দেখি মেয়েটা একা একা কি কাজ করছে। আচ্ছা মা। মিষ্টি আবারও নিজের পড়ার টেবিলে গিয়ে বসেছে। মেহেকের খোঁজে ঘর থেকে বেরিয়ে পুকুরে ঘাটের দিকে এগোচ্ছেন আঞ্জুম বেগম। চলবে। নীরবে নিভৃতের পর্ব 14 তাসমিয়া তাসনিন প্রিয়া। প্রাপ্তমনস্কদের জন্য উন্মুক্ত। নিশুতি রাত। গভীরে ঘুরে আচ্ছন্ন মেহেক। কেমন একটা দমবন্ধ করা অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে কেউ আর চোখে খুব কাছ থেকে দেখছে ওকে। আচমকা চোখ মেলে তাকালো মেহেক। বিস্মিত হলো ভীষণ। খাটের পাশে চেয়ারে বসে আছে রোশন। ঠোঁটের কোণে সিগারেট গুজে শুকটান দিচ্ছে আর চোখে তাকিয়ে আছে। ঘুম ভাঙল তবে সুন্দরী, আপনি? আমি কোথায়? আমার ঘরে। ভালো করে তাকিয়ে দেখো। উদ্ধৃতি চিহ্ন। রোশনের কথায় অবাক হলো মেহেক। দৃষ্টি সজাগ করে আশেপাশে নজর বুলিয়ে দেখেল একবার। সত্যি তো এটা মেহেকের ঘর নয়। আমাকে আবারও ধরে এনেছেন কেন? আমি কিন্তু আপনাকে এবার সত্যি তারা চিহ্ন ন করব। মেহেক থেমে থেমে বলল কথাগুলো। রোশন কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং সিগারেট ফেলে দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর হাসতে হাসতে মেহেকের পাশেই এসে বসল। মেহেক সরে গেল একটু দূরে, বিছানার মাঝখানে গিয়ে গুটিসুটি মেরে বসে অন্যদিকে তাকিয়ে রইল। কি হলো? অত দূরে বসে থাকলে তারা চিহ্ন ন করবে কিভাবে সুন্দরী? কাছে এসো, মেরে ফেলো আমাকে। তোমার হাতেই তো মরতে চাই আমি আজ। আমার দিকে তাকাও, দেখো তোমার প্রিয় রঙের, পছন্দের পাঞ্জাবি পরেছি।
উদ্ধৃতি চিহ্ন। মেহেক নিজেকে আরো সরিয়ে নিল রোশনের থেকে। ভীষণ ভয় লাগছে ওর, ভীষণ। রোশন হাসতে হাসতে এগিয়ে গেল ওর দিকে। ধাক্কা দিয়ে বিছানায় ফেলে নিজেও চড়াও হলো মেহেকের উপর। আমাকে স্পর্শ করবেন না। তোমাকে স্পর্শ করার একমাত্র অধিকার আমার সুন্দরী। আজ তো স্পর্শ করতেই হবে। আজ যে আমাদের বিয়ের প্রথম রাত, বাসর রাত। রোশনের শেষ কথাটা শুনে নিজের দিকে দৃষ্টিপাত করতেই চমকাল মেহেক। লাল বেনারসি পরে আছে সে, পুরো ঘর সাজানো। রোশন এগোতে লাগলো তার কার্যে। মেহেকের দু হাতে নিজের হাত রেখে বিছানায় চেপে ধরে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিতে গেল। ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে শোয়া থেকে উঠে বসেছে মেহেক। গলা শুকিয়ে গেছে, বুক ধরফর করছে। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বুঝি এখনই গলা দিয়ে বেরিয়ে যাবে। মাথার উপর ফুল স্পিডে ফ্যান ঘুরছে, তবুও ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে মেয়েটার শরীর। কপালে ঘামের বিন্দু বিন্দু কণা জমেছে। লম্বা নিঃশ্বাস নিতে নিতে বালিশের পাশে থেকে টর্চ লাইট হাতে নিয়ে জ্বালল মেহেক। তারপর সমস্ত ঘর দেখে নিল একবার। না, নিজের ঘরেই আছে সে। এতক্ষণের ঘটে যাওয়া সবকিছুই তাহলে নিছক দুঃস্বপ্ন ভেবে নিজেকে কিছুটা ধাতস্থ করে নিল। পাশের টেবিল থেকে পানি ভর্তি গ্লাস হাতে নিয়ে কিছুটা পানি পান করল মেহেক। রাত 3:30 বেজেছে। দেয়াল ঘড়ি সেটাই জানান দিচ্ছে মেহেককে। ঘুমোতে হবে। নিজেকে শান্ত করে আবারও বিছানায় শরীর এলিয়ে দিল মেহেক। তবে সারা রাত আর ঘুম হল না বেচারির। পূর্ব আকাশে সূর্য তার নিজস্ব জায়গায় ফিরে এসেছে। রাত পেরিয়ে ভোরের আলো ফুটেছে ধরণীর বুকে। সকাল সকাল মোরগদের ডাকাডাকিতে ঘুম ভেঙেছে সিদ্দিক আহমেদের। আজ শুক্রবার, দোকান বন্ধ, তাই একটু দেরি করেই ঘুম ভেঙেছে। হাত মুখ ধুয়ে বাড়ির উঠোনে বসেছেন তিনি। মাসখানেক বাকি মিষ্টির এসএসসি পরীক্ষার। সেজন্য একজন শিক্ষক বাড়িতে রাখা খুব দরকার বলেই মনে করছে সিদ্দিক আহমেদ। এতদিন অনেক ঝামেলা গেছে। এখন একটু ঠিকঠাক মতো লেখাপড়ার দিকে মনোযোগ না দিলে হবে না। যদিও পরীক্ষার 1 মাসের মধ্যে নতুন করে কিছু শেখা হবে না, কিন্তু একজন নিদর্শনা দিলে পড়ালেখা ভালো হবে বলেই ভাবছেন মিষ্টির বাবা। বাবা ভাত খাবে না? মেহেককে দেখে হাসলেন সিদ্দিক। খাবো। তুই খেয়েছিস মা? হ্যাঁ বাবা খেয়েছি। ঠিক আছে, তুই ভাত টেবিলে রেখে ঢাকা দিয়ে রাখো, আমি খেয়ে নেব। আচ্ছা। বাবা দোকান থেকে কিছু বিস্কুট, রুটি নিয়ে এসো তো। মিষ্টি রাত জেগে পড়ে, ওর খিদে পায়। ঠিক আছে, বিকেলে গিয়ে আনবো। তোর মা কোথায়? মেহেক উঠোনের একপাশে রাখা ঝাড়ু হাতে নিয়ে বাড়ির পেছনের দিকে যেতে যেতে বলল। মা পুকুর ঘাটে। আমি গেলাম ঝাড়ু দিতে। সাবধানে কাজ করিস, সাবধান থাকতে পারে। উদ্ধৃতি চিহ্ন। মেহেক গলা উঁচিয়ে বলে, আচ্ছা। উদ্ধৃতি চিহ্ন। গাছের নিচে দাঁড়িয়ে আছে রোশন। মন মানসিকতা ভীষণ খারাপ। গতকাল সবুর হোসেনের সাথে মেহেককে নিয়ে কথা বলেছিল ও। কিন্তু তিনি কিছুতেই বিয়েতে রাজি নন। ডাকাতেরা মেয়েদের তুলে এনে ভোগ করে, কিন্তু বিয়ে না বিয়ে করে নিজেদের রাজত্ব হালকা করতে চায় না কোনো ডাকাতি। যাদের আগে ঘর সংসার ছিল তারা কেউ এখানে নেই। এখানকার সবাই বাজে পরিস্থিতির শিকার হয়ে দুনিয়ায় কেউ না থাকার কারণে ডাকাতদের দলে যোগ দিয়েছিল। কিন্তু এসব কোনো যুক্তি রোশন এখন বুঝতে চায় না। মেহেককে নিজের জন্য নয়, মেহেকের জন্য বিয়ে করতে চায় রোশন। এই জঙ্গলে আর না আসুক মেহেক, তবুও গ্রামে রোশনের স্ত্রী পরিচিতি পেলেই চলবে। রোশনের এমন আজগুবি কথায় সবুর হোসেন কাল থেকে বেশ ক্ষেপে আছেন। তাই বাবা ছেলের মধ্যে কথাবার্তা বন্ধ আপাতত। ফয়সাল, ওকে বল বিকেলে অপারেশনে যেতে হবে। উদ্ধৃতি চিহ্ন। বাবার কথায় ভাবনার ছেদ ঘটেছে রোশনের। দূরে দাঁড়িয়ে আছেন সবুর হোসেন। ফয়সাল কোথা থেকে যেন দৌড়ে এলো। রোশনের মনে পড়ল আজ একটা ব্যাংক লুট করার প্ল্যান ছিল। জি বসো বলতেছি। ফয়সাল সবুরকে বলে রোশনের দিকে এগোলো। রোশনও ফয়সালের কাছাকাছি আসছে। বলতে হবে না, আমি শুনেছি। বাবাকে গিয়ে বল আমি রেডি আছি। সময়মত চলে যাব। আচ্ছা ভাই। বসকে মানানো একটু কঠিন হবে তাই না? তা হবে। তবে মানাতে তো হবেই। বাবাও আমার আর সুন্দরীও আমার। আমি দুজনকেই চাই। শালা কপাল আমার। অন্য ছেলেদের মায়েরা এমন ঝামেলা করে। মানে ছেলের সাথে তার পছন্দের মেয়েকে মানতে চায় না, ইমোশনাল ড্রামা করে। আর এখানে দেখো মাইডিয়ার বাবা ঝামেলা করেছে। উদ্ধৃতি চিহ্ন। ফয়সাল রোশনের কথায় হাসতে লাগল। রোশন ভ্রু নাচিয়ে বলে, হাসছিস? আরে হাসিস না, তুই বুঝবি না। প্যান্টের চেইনে যার জিনিস আটকে সেই মজা বোঝে, বাকিরা তো চেয়ে চেয়ে দেখে।
ফয়সালের হাসির মাত্রা দ্বিগুণ হল রোশনের কথায়। রোশন হাসল না, বরং সিগারেট ধরেই অন্যদিকে হাঁটতে লাগল। কতদিন তার সুন্দরীকে দেখে না সে। বুকটা প্রেম পিপাসায় শুকিয়ে কাঠ হয়ে গেছে একেবারে। শুধু ওই মেয়েটাকে জোড়াতে পারলেই এই পিপাসা মিটবে। দীর্ঘশ্বাস ছেড়ে হাঁটছে ডাকাতের বাচ্চা রসুন। তাহলে বাবা এই কথাই রইল, কাল থেকে তুমি মিষ্টিকে পড়াতে বাড়িতে আসবে। বাজারে ক্লাবঘরে দাঁড়িয়ে আহনাফকে বললেন সিদ্দিক আহমেদ। আহনাফ প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক। মিষ্টির জন্য উনাকেই ঠিক করেছেন ওর বাবা। আহনাফ রোজ বিকেলে ক্লাবঘরে আসে ক্যারামবোর্ড খেলতে। হ্যাঁ চাচা যাব, সমস্যা নেই। তবে সন্ধ্যায় যাব। সকালবেলা তো স্কুল থাকে আর বিকেলে একটু এখানে আসি, মনটা ফুরফুরে লাগে। উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে, তোমার সময়মত এসো, সমস্যা নেই। আচ্ছা চাচা, আমি কাল সন্ধ্যা থেকে যাব পড়াতে। উদ্ধৃতি চিহ্ন। বেশ বাবা, বাঁচালে। আসছি আমি, সাবধানে যাবেন। উদ্ধৃতি চিহ্ন। মিষ্টির বাবা হাতে ছোটখাটো একখানা বাজারের ব্যাগ নিয়ে বাড়ির দিকে এগোতে লাগলেন। মেহেক আর মিষ্টি দুজনেই ট্যাংরা মাছের ঝোল তরকারি খুব পছন্দ করে। তাই এই বিকালবেলা হুট করে বাজারে ট্যাংরা মাছ পেয়ে লোভ সামলাতে পারেননি সিদ্দিক। মেয়েদের মুখে আজ মাছ দেখে যে হাসি ফুটবে সেটা ভেবে সিদ্দিকের মুখেও হাসি ফুটেছে। পড়ার টেবিলের দুই পাশে বসে আছে দুজন। একদিকে আহনাফ খান, অন্য পাশে মিষ্টি। আহনাফকে আগে থেকেই চেনে মিষ্টি, কারণ একসময় তো প্রাইমারি স্টুডেন্ট ছিল। সেই সুবাদে স্যার ডাকার অভ্যাসটা রয়েই গেছে। আহনাফ শ্যামবর্ণের, উচ্চতা 6 ফুট, জোড়া ভ্রু, নিচে তীক্ষ্ণ একজোড়া চোখ তার। মিষ্টি কেমন আছো? ভালো স্যার, আপনি? এই তো চলছে। মিষ্টি চুপ করে গেল। আগের মতো কথা বলার স্বভাব নেই এখন। বাবা ব্যতীত সব পুরুষদের থেকেই এখন নিজেকে গুটিয়ে রাখে। অন্ধকার গলিতে না হারালে তো জানত না, এই দুনিয়ায় দিনের বেলায় যে পুরুষ ভদ্রলোকের মুখোশ পরে চলে, রাত হলে সেই ভদ্রলোক নামক পুরুষটিই যায় অন্ধকার গলিতে। চলো পড়া শুরু করো তাহলে। আজ থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি তোমার গৃহশিক্ষক। উদ্ধৃতি চিহ্ন। জি স্যার। প্রথমে তাহলে গণিত নাও, যেখানে যেখানে সমস্যা দেখে জানাও। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা। মিষ্টি চুপচাপ ব্যাগ থেকে বই খাতা বের করছে। আহনাফ ঘরটা দেখে নিচ্ছে একবার। চলবে। নীরবে নিভৃতির পর্ব 15 তাসমিয়া তাসনিন প্রিয়া। কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য উন্মুক্ত। মিষ্টি চুপচাপ ব্যাগ থেকে বই খাতা বের করছে। আহনাফ সেই ফাঁকে ঘরটা দেখে নিচ্ছে একবার। বেশ পরিপাটি মিষ্টির ঘরখানা। ঘরে একটা খাট, খাটের ডান পাশে পড়ার টেবিল, দরজার দক্ষিণ দিকে জামাকাপড় রাখার জন্য ওয়ার্ড্রব। টিনের বেড়ায় বিভিন্ন কাগজের রংবেরঙের ফুল ঝুলে আছে। শৌখিনতা পছন্দ করে মেয়েটা। মিষ্টি সমস্ত বই ঘেটে যেখানে যেখানে ওর খটকা লাগে সেই পৃষ্ঠাগুলো মার্ক করে আহনাফকে দেখালো। মিষ্টির লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে বেশ সুন্দরভাবেই প্রথম দিন পেরিয়ে গেল আহনাফের। সন্ধ্যাবেলা ঘর থেকে বেরিয়ে উঠোনে এসে বসেছে মেহেক। ঘরে গরম লাগছে, কারণ ওর ঘরের ফ্যান বিকেল থেকে আচমকা চলা বন্ধ করে দিয়েছে। সিদ্দিক আহমেদ সেই বিকেলে গেছেন বাজারে। ফিরবে হয়তো আরও পরে। তাই আজকে আর ফ্যান সারানো হবে না মেহেকের। গরমে কিভাবে রাতটা কাটাবে সেটাই ভাবনার বিষয়ে। মেরুন রঙের থ্রিপিসে ভীষণ সুন্দর লাগছে আজ মেহেককে। এলোকেশী মেহেক বসা থেকে উঠে ফোনের ফ্ল্যাশলাইট জ্বেলে অল্প অল্প হেঁটে বাড়ির পেছনের দিকে এগোচ্ছে। ওখানে আবার দক্ষিণা বাতাস থাকে মাঝে মধ্যে। মিষ্টি খুব ভীতু, রাতে একা বাথরুমে পর্যন্ত যায় না। আর মেহেক তার বিপরীত। সানভিও সাহসী বেশ। গতকাল বিকেলে মামার বাড়ি গেছে ছেলেটা। একটা গাছের গুড়ির উপর বসল মেহেক। ফোনের ফ্ল্যাশলাইট দিয়ে চারদিকে একবার ভালো করে নজর বুলিয়ে নিচ্ছে ও। ফোন, টিভি যেখানেই যাওয়া হোক না কেন সব জায়গায় এখন শুধু রাসেল ভাইপার। সাপের ভিডিও দেখতে দেখতে অনেকের এমন অবস্থা হয়েছে গাছের পাতা নড়লেও মনে হয় সাপ এলো না তো। আচমকা পাতার মর্মর শব্দে লাফিয়ে উঠল মেহেক। রাসলে ভাই এলো না তো। মেহেক বসা থেকে উঠে দাঁড়ালো। বাতাস খাওয়ার দরকার নেই আর। রাসেল ভাইয়ের কামড় খেলে আজীবনে আর বাতাস খেতে হবে না ভেবে বাড়ির দিকে পা বাড়ালো মেহেক। কিন্তু দ্বিতীয়বারের মতো চমকাল সে। পেছনে থেকে কেউ হাত ধরেছে ওর। ভয় গলা শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ভূত না তো। নিজেকে নিজেই প্রশ্ন করল মেহেক, কিন্তু মন বলছে পেছনে ফিরে তাকিয়ে দেখ। কিন্তু ভয় পেছনে ফিরে তাকাতে পর্যন্ত পারছে না।
আজীবন মিষ্টিকে ভীতু বলে এসেছে, কিন্তু আজ এখন মেহেক খুব করে বুঝতে পারছে নিজেই মহাভীতু সে। কেমন আছো সুন্দরী? পরিচিত কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে দাঁড়ালো মেহেক। রোশন, এই সন্ধ্যায় এই ডাকাতটা এখানে? ভূতের ভয়ের থেকেও রোশনের ভয় মেহেককে জেকে বসেছে এবার। আবারও হয়তো ওই জঙ্গলে নিয়ে যাবে লোকটা ওকে। মেহেক রাগে, ঘৃণায় সশব্দে থাপ্পড় বসিয়ে দিল রোশনের গালে। রোশন কোনো প্রতিক্রিয়া দেখালো না। ঘাড় কাত করে মুচকি হেসে এক হাত মেহেকের কোমরে হাত রেখে নিজের বুকের সাথে চেপে ধরল। আর অন্য হাত দিয়ে মেহেকের দুটো হাতই ওর পিঠের সাথে চেপে ধরে। মেহেক রাগান্বিত স্বরে বলে, থাপ্পড় একটা খেয়ে হয়নি, আরও লাগবে? এতদিন পরে আবারও আমার জীবনটাকে এলোমেলো করতে এসেছেন আপনি? আপনি জানেন আপনার জন্য আমার কত কথা শুনতে হয়? আমার বাবা মালকের কথা শোনে? আবারও, আবারও কেন এসেছেন আপনি? কেন? রোশন একদৃষ্টিতে তাকিয়ে আছে মেহেকের ঠোঁটের দিকে। ওর কথা বলার ধরন ভীষণ ভালো লাগে রোশনের। মেহেক উক্ত কথাগুলো একনিঃশ্বাসে বলে একটু দম নিয়ে ফের বলতে লাগল, আর কি চাইছেন আপনি বলুন, সুন্দরী? তুমি রাগ করলে না, তোমাকে ভীষণ সেক্সি লাগে। সবাই বলে রাগলে সুন্দর লাগে, আসলে বলতে পারে না যে হট লাগে। উদ্ধৃতি চিহ্ন। মেহেক নিজের হাত দুটো চেষ্টা করেও ছাড়াতে পারছে না। মেজাজ খারাপ লাগছে ভীষণ ওর। অসভ্য, লুচ্চা, শয়তান মানুষ আপনি। আপনার স্পর্শে আমার শরীর ঘিন ঘিন করছে। ছাড়ুন নয়তো চিৎকার করব আমি। উদ্ধৃতি চিহ্ন। রোশন সো কুল মুডে আছে। কিছুতেই যেন যায় আসে না, ডোন্ট কেয়ার মুডও বলা চলে। কপালে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে হেসে বলল রোশন, আমি খারাপই। আর আমার স্পর্শ ছাড়া আর কোনো পুরুষ স্পর্শ এক জীবনে আর পাবে না তুমি। আর রইল কথা চিৎকার করার, পারলে করো, আমি তো মানা করিনি। উদ্ধৃতি চিহ্ন। মেহেক ভীষণভাবে নড়াচড়া করে যাচ্ছে। সত্যি বলতে চিৎকার করা সম্ভব না মেহেকের পক্ষে। কারণ রোশন কখনোই একা আসবে না গ্রামে। আশেপাশেই নিশ্চিত আরও কিছু ডাকাত আছে। আর ওদের সবার সাথেই তো পিস্তল থাকে। চিৎকার করলে মা, বোন এমনকি আশেপাশের লোকজন আসবে। না, সেসব কিছুতেই হতে দেওয়া সম্ভব না। অগত্যা চুপ করে রইল মেহেক। খোলা চুলগুলো দক্ষিণা বাতাসে উড়ে বারবার মুখে গিয়ে পড়ছে মেহেকের। রোশন কোমরে রাখা হাতটা সরিয়ে অবাধ্য চুলগুলো কানের পাশে গুজে দিল। বিরক্ত লাগছে মেহেকের। এত ঢং কিসের জন্য? প্রয়োজন মিটিয়ে ছুঁড়ে ফেলা আপনাদের স্বভাব। তাহলে কেন সবসময় এমন ন্যাকামি করেন? রোশন হুট করে পেছনে দিক করে দাঁড় করালো মেহেককে। পেছনে হাত দুটো ধরে রেখেই ঘাড়ে আলতো করে কামড়ে দিতে লাগলো রোশন। নিজেকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছে মেয়েটা। কিন্তু রোশনের শক্তির কাছে ওর জোর কিচ্ছু না। এদিকে রোশন ঘাড় ছাড়িয়ে গলা, কানের নিচে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। রোশনের এলোমেলো স্পর্শে চোখ ছলছল করছে মেহেকের। রোশন নিজের মতো করে ছুঁয়ে দিচ্ছে ওকে। মেহেকের হাত মুক্ত করে আবারও নিজের দিকে ফিরিয়ে দুহাতে বুকে জড়িয়ে ধরে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে রোশন। মেহেকের বাধা দেওয়ার মতো মন মানসিকতা নেই এখন। নিজেকে বড্ড অসহায় লাগছে। রোশন শান্ত হয়েছে। কেবল বুকে জড়িয়ে দাঁড়িয়ে রইল মিনিট 10। তারপর ছাড়ল প্রিয়তমাকে। দুঃখিত সুন্দরী, অনেকদিন পর তোমাকে কাছে পেয়ে নিজেকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারিনি বলে এটুকু দুষ্টমি করে ফেলেছি। তবে কথা দিচ্ছি বিয়ের আগে লিমিট ক্রস করব না। উদ্ধৃতি চিহ্ন। বিয়ের কথা শুনে নিজেকে দূরে সরিয়ে ফেলল মেহেক। আমি মরে গেলেও আপনার মতো জানোয়ারকে বিয়ে করব না। তার চেয়ে গুলি মারুন আর শেষ করে দিন আমাকে। উদ্ধৃতি চিহ্ন। মেহেকের চোখে নিজের জন্য তীব্র ঘৃণা দেখতে পাচ্ছে রোশন। খারাপ লাগছে ওর। আজকে একটু বেশিই করা হয়েছে ভেবে অনুশোচনা হচ্ছে ওর। না, উষ্ণতা ছড়িয়ে আপন করা যাবে না সুন্দরীকে। ভালোবেসে, যত্নে, সময় নিয়ে নিজের করে নিবে মেহেককে সে। এইসব ভেবে আর দাঁড়ালো না রোশন। নিঃশব্দে স্থান পরিত্যাগ করল। মেহেক বিস্মিত নয়নে তাকিয়ে আছে ওর গমনপথের দিকে। এভাবে চলে গেল? এতটা খারাপ আচরণ করার পরেও কেন প্রাণে মারল না লোকটা? ভাই, কিছু হয়েছে? তোমার চোখমুখ এমন? মেহেকদের বাড়ির পেছনের কাদার রাস্তায় দাঁড়িয়ে আছে শান্ত, লিমন। লিমন জিজ্ঞেস করল রোশনকে। রোশন চুপ করে রইল কিছুক্ষণ। দিনে দিনে মেহেকের মনে ওর জন্য শুধু ঘৃণা বৃদ্ধি পাচ্ছে। বিয়ের ব্যবস্থা কর তোরা। বাবাকে নিয়ে ভাবলে চলবে না। আমি স্বার্থপর খুব। আমার সুন্দরীকে কাছে চাই এবং সেটা খুব তাড়াতাড়ি। আমার সুন্দরীর গায়ে অন্য কারো শরীরের বাতাস লাগলেও আমার সহ্য হয় না। সেখানে একটা ছেলে প্রতিদিন সন্ধ্যায় ওই বাড়িতে আসে। উদ্ধৃতি চিহ্ন।
রোশন ঠোঁটের কোণে সিগারেট গুজে লাইটার দিয়ে আগুন ধরালো। শান্ত বলল, ছেলেটাকে তাহলে শেষ করে দেই ভাই। না, মিষ্টিকে পড়াতে আসে, মেহেককে নয়। অহেতুক মারামারি দরকার নেই। যা বললাম তাই কর তোরা। উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে ভাই। হু, চল এখন। সিগারেটে শুকটান দিতে দিতে দলবল নিয়ে নদীর দিকে এগোলো। নিজের ঘরে বসে আছে মেয়েটা। সকাল গড়িয়ে বিকেল হয়ে গেছে। গতকাল সারা রাত আর ঘুম হয়নি মেহেকের। মায়ের কথা মনে পড়েছিল, প্রতিবেশীদের তীক্ষ্ণ কথাবার্তা, অপবাদ, রোশনের অত্যাচার সবকিছু ভাবতে ভাবতে খুব কান্না করেছে রাতে। মন খারাপের রাতে মা কে খুব করে মনে পড়ে মেহেকের। মনে হয় মাকে একটু জড়িয়ে ধরতে পারলেই সবটুকু দুঃখ, যন্ত্রণা শেষ হতো। কি হয়েছে রে মেহেক, তোর চোখমুখ এমন শুকনো লাগছে কেন? রাতে ঠিকমতো ঘুম হয়েছে তো? আঞ্জুম বেগমের আগমনে নড়েচড়ে উঠল মেহেক। স্মিথ হেসে বলে, সবকিছু ঠিক আছে মা, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা মেহেক, তোর সাথে একটা কথা বলতে এসেছি মা। মেহেকের পাশে বসলেন আঞ্জুম। মাথায় হাত বুলিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বললেন, মেহেকের কেমন একটা খটকা লাগছে। হঠাৎ এতটা সমীহ করে কথা বলছেন। হ্যাঁ মা বলো, ভালো একটা সম্বন্ধ এসেছে তোর জন্য। ছেলে আমাদের সরকারি হাসপাতালে নতুন এসেছে, ডাক্তার। উদ্ধৃতি চিহ্ন। মেহেকের কোনো হেলদোল হয়নি বিয়ের কথা শুনে। আজকাল কোনো কিছুই আর ভাবায় না। বাবা কি বললেন? উনি তোর কাছে বলার সাহস পাননি বলেই আমাকে বলতে বললেন। গতবার যা হলো তারপর। বাদ দাও মা ওসব। তোমরা যা ভালো মনে করো তাই করো। আঞ্জুম বেগম হাঁপ ছেড়ে বাঁচলেন। খুশি মনে মেয়েকে আরও কিছু কথা বলে ঘর থেকে বেরিয়ে স্বামীর সাথে কথা বলতে গেলেন। চলবে। নীরবে নিভৃতির পর্ব 16 তাসমিয়া তাসনিন প্রিয়া। মুক্তমনাদের জন্য উন্মুক্ত। দুপুরের কড়া রোদে নদীর পাড়ে দাঁড়িয়ে আছে রোশন। মন মেজাজের বালাই নেই আজ। আগামীকাল বিকেলে তার সুন্দরীকে দেখতে আসবে পাত্রপক্ষ। ছেলে সরকারি চাকরি করে শুনেই যে মেহেকের পরিবার রাজি হয়ে গেছে সে বিষয় নিশ্চিত রোশন। কিন্তু মেহেক কিভাবে রাজি হলো? অবশ্য রাজি না হওয়ার কারণও তো নেই। রোশনের প্রতি তো কোনো অনুভূতি নেই মেহেকের হৃদয়ে। ভাই, এভাবে রোদে দাঁড়িয়ে থাকলে কি কিছু হবে? লিমনের দিকে দৃষ্টিপাত করল রোশন। খেকিয়ে উঠে বলল, তোর কি মনে হয় আমি এখানে অহেতুক দাঁড়িয়ে আছি? শান্তকে পাঠিয়েছি খোঁজ লাগাতে। উদ্ধৃতি চিহ্ন। কিসের খোঁজ? সরকারি ডাক্তারের নারীনক্ষত্র জানতে গেছে শান্ত। উদ্ধৃতি চিহ্ন। মনে হচ্ছে কপালে শনি আছে লোকটার। তো আছেই রে। আমার সুন্দরীকে বিয়ে করার শক্ত ঘোচাতে হবে। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু ভাই লোকটার তো দোষ নেই বলো। সে তো জানে না তোমার মতো একজন দিওয়ানা আছে মেহেক ভাবির। লিমনের কথাটাও ভুল নয়। অহেতুক খুনখারাপি করা বন্ধ করতে হবে এখন থেকে। মেহেক এসব পছন্দ করে না। তা ঠিক। কি করি তাহলে বলতো? ভাবছিলাম শালাকে উড়িয়ে দিব। এত ঝামেলার দরকার নেই ভাই। বিয়ে যখন করবেন। লিমন কিছু একটা ইশারা করতেই রোশন হাসল। লিমনকে জড়িয়ে ধরে পিঠে হালকা থাপ্পড় দিয়ে ছেড়ে দিয়ে একসাথে জঙ্গলের দিকে এগোলো দুজন। সাঁঝের বেলা, আজ বৃহস্পতিবার। আগামীকাল পড়ানো হবে না বলে আজকে একটু বেশি বেশি করে পড়াচ্ছে আহনাফ। মিষ্টি বরাবর মনোযোগী ছাত্রী তার। কিন্তু আজকে মিষ্টিকে কেমন অন্যমনস্ক লাগছে। এসে থেকেই আহনাফ বিষয়টা খেয়াল করছে। জিজ্ঞেস করবে করেও করছে না। কিন্তু এভাবে তো পড়াও হচ্ছে না মেয়েটার। লোকমুখে মিষ্টির উধাও হওয়া নিয়ে অনেক কথাই শুনেছে আহনাফ। কিন্তু সেসবের তোয়াক্কা করে না। যে যার জীবন যেমন ইচ্ছে কাটাক সে নিয়ে মাথা ঘামিয়ে কি হবে? কিন্তু না, এখন একটা প্রশ্ন করা খুব দরকার বলেই মনে হচ্ছে আহনাফের। মিষ্টি, তোমার কি কিছু হয়েছে? স্যারের প্রশ্নে একটু নড়েচড়ে উঠল মিষ্টি। বোঝাই যাচ্ছে কিছু একটা ভাবছিল। না স্যার, কিছু হয়নি তো। তবে এত অমনোযোগী কেন বলো তো? আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝবো না কেন? তোমার আচরণে বোঝা যাচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। আপনি জানেন, আগামীকাল আপুকে ছেলে পক্ষ দেখতে আসবে। কিন্তু আমার মনে হচ্ছে এ বিয়েটা ঠিক হবে না আপুর জন্য। উদ্ধৃতি চিহ্ন। মিষ্টির কথায় একটু চমকাল আহনাফ। কিছুটা আগ্রহী হয়ে উঠল। বইয়ের দিক থেকে মনোযোগ সরিয়ে দুজনেই কথোপকথনে মনোযোগী হয়েছে। এমন মনে হওয়ার কারণ, সবকিছু তো খুলে বলতে পারবো না কিন্তু শর্টকাটে বলি, আপনি হয়তো শুনেছেন গতবার আপুর বিয়ের আসরে ডাকাত এসেছিল? হ্যাঁ শুনেছি।
হবু বরকে নাকি বিয়ের আসরে গুলি করেছিল ডাকাতেরা, তারপর মেহেককে তুলে নিয়ে গিয়েছিল। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ স্যার, আমি জানি না রোশন ভাই ডাকাতদেরকে, কিন্তু উনি আপুকে ভীষণ ভালোবাসেন। মিষ্টির মুখে রোশন নামটা শুনে চমকাল আহনাফ। শুকনো ঢোক গিলে বলল, রোশন, তুমি শিওর? হ্যাঁ স্যার, রোশন ডাকাত সর্দারের ছেলে। এই কদিন আগে পুলিশের সাথে বর্ষর বন্দুকযুদ্ধ হয়েছিল ওদের, তখন খবরে শুনেছিলাম। কিন্তু একজন ডাকাত কোনো মেয়েকে ভালোবাসে কথাটা অবিশ্বাস্য এবং হাস্যকর। মিষ্টি। উদ্ধৃতি চিহ্ন। আহনাফ দুহাত উপরে তুলে আড়মোড়া ভাঙার মতো অঙ্গভঙ্গি করে নড়েচড়ে বসল। মিষ্টি শান্তভাবে ফের বলে, ভালোবাসার চেয়ে বড় কিছু কি আছে স্যার? হৃদয় পরিবর্তন করতে সক্ষম এই ভালোবাসা নামক অনুভূতি, আবার হৃদয় জ্বালিয়ে পুড়িয়ে শেষ করার জন্যও যথেষ্ট। উদ্ধৃতি চিহ্ন। কথাগুলো বলতে বলতে মিষ্টি একটু অন্যমনস্ক হয়ে গেল। আহনাফ হালকা কেশে উঠে বলল, বুঝলাম, কিন্তু তোমার বোন কি রোশনকে? না, আপু তো উনাকে ঘৃণা করে। অবশ্য করার কারণও আছে, কিন্তু আমি মনে করি রোশন ভাইয়া আপুর জন্য সবকিছু করতে প্রস্তুত। আমি জানি ওই মানুষটার মধ্যে একটা ভালো মানুষ আছে, নইলে আমাকে বাঁচাতে। কি? মিষ্টি কথা শেষ না করে থেমে যাওয়াতে আহনাফ প্রশ্ন করে। কিন্তু মিষ্টি প্রসঙ্গ বদলায়। কিছু না, শুনুন স্যার, আমার মনে হয় আপুর বিয়ে, ছেলে পক্ষের আসার কথা এর মধ্যেই রোশন ভাইয়া জানে। আর আমার মনে এটাও হচ্ছে উনি নিশ্চিতে বিয়ে হতে দিবে না। উদ্ধৃতি চিহ্ন। তুমি কি করতে চাচ্ছ এখন? আমি চাই আপুর সঙ্গে উনারই বিয়ে হোক। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু কেন? তোমার বোন তো তাকে ঘৃণা করে। মিষ্টি। উদ্ধৃতি চিহ্ন। সময়ের সাথে সাথে যেমন তীব্র ভালোবাসা একদিন ঘৃণায় রূপ নিতে পারে, তেমনি এই তীব্র ঘৃণাও একদিন ভালোবাসায় রূপ নিতে পারবে। উদ্ধৃতি চিহ্ন। বেশ, তারপর আপনার সাথে শুধু শেয়ার করলাম বিষয়টা এইটুকুই। উদ্ধৃতি চিহ্ন। আহনাফ মুচকি হাসল। এতটুকু মেয়ের কত গম্ভীর কথাবার্তা। ঠিক আছে, আমিও শুনলাম। এখন বলো, কোনো হেল্প লাগবে? তেমন কিছু না, তবে যদি তেমন পরিস্থিতি হয় আমি বলবো। ওকে, এখন পড়ো। মিষ্টি মুচকি হাসল। আহনাফ তাকিয়েছিল সেদিকে, কিন্তু দৃষ্টি সরিয়ে ফেলল। এতটুকু মেয়ের দিকে আজকাল কেমন দৃষ্টিতে তাকায় ভাবতেই নিজের বিরক্ত লাগে আহনাফের। এক জীবনে আর কোনো সম্পর্কে জড়াবে না বলে বিয়ে অবধি না করার সিদ্ধান্ত নিয়েছিল আহনাফ। এক নারীতে আসক্ত হয়ে চরমভাবে ঠকে গিয়েছিল লোকটা। সেই কষ্ট আজও ভুলতে পারিনি। কিন্তু মিষ্টির দিকে তাকালে সেই একই রকম কষ্ট অনুভব করে আহনাফ। এতটুকু মেয়ের জীবনে কি সত্যি তেমন কোনো কষ্ট আছে? আগামীকাল ছেলের বাড়ি থেকে ছেলেসহ সবাই আসবে বলে সিদ্দিক আহমেদ বাজার সদাই কিনে নিয়ে বাড়িতে এসেছেন মাত্র। মেহেক আর আঞ্জুম উনার কাছ থেকে বাজারের ব্যাগগুলো নিয়ে রান্নাঘরে রাখছে। এশার আজান দিচ্ছে। আহনাফ এখনো পড়াচ্ছে মিষ্টিকে, তবে এখন চলে যাবে। দরজার চৌকাঠে বসলেন মেহেকের বাবা। মেহেক এক গ্লাস পানি এনে বাবার হাতে দিল। আঞ্জুম দাঁড়িয়ে হাত পাখা দিয়ে বাতাস করতে ব্যস্ত হয়ে উঠলেন। বুঝলে মিষ্টির মা, সব জিনিসপত্রের দাম বেড়ে গেছে। উদ্ধৃতি চিহ্ন। তা আর বলতে, তা সবকিছু এনেছো তো? হ্যাঁ। তবুও লিস্ট ধরে মিলিয়ে নাও একবার। উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে, মেহেক তুই বাতাস কর তো মা, আমি দেখি গিয়ে। উদ্ধৃতি চিহ্ন। মেহেক মায়ের হাত থেকে হাত পাখা নিয়ে বাতাস করতে লাগল। আঞ্জুম বেগম বাজারের লিস্ট ধরে সমস্ত কিছু চেক করতে বসেছেন। আপাতত পড়াশোনার পাঠ চুকিয়ে মিষ্টিও এসেছে। আচমকা বাড়ির উঠোনে লোকজনের কথাবার্তা শুনে চমকাল সবাই। আওয়াজ শুনে মনে হচ্ছে 10-12 জন লোক হবে। কারা এসেছে বাবা? মিষ্টি, আমি গিয়ে দেখে আসি আগে, তারপর বলছি। মেহেককে থামিয়ে দিয়ে ওর বাবা বলল, তোদের যেতে হবে না, আমি যাচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। বাবার কথায় দুবোন চুপ করে গেল। সিদ্দিক আহমেদ বাড়ির উঠোনে পৌঁছাতেই আটকে উঠল। চোখের সামনে আবারও সেই ডাকাতদের দেখে ভয় গলা শুকিয়ে যাচ্ছে উনার। আসসালামু আলাইকুম বাবা। রোশন সবাইকে পেছনে ফেলে ঘাড় কাত করে সামনে এগিয়ে এসেছে। আপনারা এখানে? তুমি করে বলুন বাবা। আমি আপনার ছেলের বয়সী। আমি ডাকাত হলেও বেয়াদব না। বিয়ে করতে এসেছি বাবা, আপনার বড় মেয়েকে। যদিও এত তাড়াহুড়ো করতাম না আমি, কিন্তু আপনাদের তো বড্ড তাড়া। মেয়ের জন্য এর মধ্যে আবারও বিয়ে ঠিক করতে উঠে পড়ে লেগেছেন। উদ্ধৃতি চিহ্ন। রোশনের কথায় সিদ্দিক চেঁচিয়ে উঠল। মেহেকের জীবনটা আর নষ্ট হতে দিতে চান না উনি। তাই সব ভয়ডর রেখে রাগান্বিত স্বরে বললেন,
খবরদার, আমার মেয়ের দিকে নজর দিবে না তোমরা। প্রয়োজনে মরে যাবে আমার মেয়ে, তাও তোমাদের সাথে অসম্মানিত হতে যাবে না। উদ্ধৃতি চিহ্ন। বাবা, আপনি ভুল বুঝছেন। বিশ্বাস করুন, আপনার মেয়ের দিকে আমি ছাড়া কেউ চোখ তুলে পর্যন্ত তাকাবে না। আমি তাকাবো কারণ আমি আপনার মেয়ের বর হব। উদ্ধৃতি চিহ্ন। সিদ্দিকের মেজাজ খারাপ হচ্ছে। এর মধ্যে মিষ্টি, আঞ্জুম, মেহেকও উঠোনে এসে দাঁড়িয়েছে। সবাই তো ভয় জর্জর হয়ে গেছে। মেহেকের ভীষণ রাগও হচ্ছে রোশনের উপর। এই লোকটা ওর জীবনটা শেষ করেই ছাড়বে। রোশন মেহেককে দেখে বলল, এই তো আমার সুন্দরী বউটা এসে গেছে। রোশনের কথা শেষ হওয়ার আগেই সিদ্দিক আহমেদ সজোরে থাপ্পড় বসিয়ে দিলেন। আকস্মিক ঘটনায় সবাই চমকে উঠল। প্রাণের ভয় থাকলেও কোনো বাবা তার মেয়েকে নিয়ে কোনো অসম্মানজনক কথা শুনতে পারে না। রোশনের বলা কথাগুলো মজা ভেবেই এতটা রেগে গেছেন মেহেকের বাবা। রোশনকে থাপ্পড় মারার ফলে চোখের পলকের মধ্যে 6জন বন্দুক ঠেকাল সিদ্দিকের মাথায়। প্রাণের ভয়ে হুঁশে এলেন তিনি। কতবড় ভুল করেছেন তা ভাবতেই প্রাণের ভয় জেঁকে বসেছে উনার মনে প্রাণে। মেহেক আর মিষ্টি দৌড়ে বাবার কাছে যেতে চাইলে আঞ্জুম বেগম বাধা দিলেন। উহুম। রোশন সবাইকে হাত দিয়ে না বোধক ইশারা করতেই সবাই বন্দুক সরিয়ে ফেলল। রোশন এগিয়ে এলো মেহেকের বাবার দিকে। উনি আমার শ্বশুর হন, তাই সবাই উনার কাছে ক্ষমা চাইবি। উনার মাথায় বন্দুকের নল ঠেকানোর সাহস হয় কিভাবে তোদের? রোশনের ধমকে সবাই আঁতকে উঠেছে। শুধুমাত্র মেহেকের মেজাজ বিগড়ে যাচ্ছে। এত ঢং, ন্যাকামি। রোশনের কথা মতো সবাই ক্ষমা চাইলেন মেহেকের বাবার কাছে। রোশন হাসছে। এর মধ্যে লিমন আর শান্ত এলো কাজী সাহেবকে নিয়ে। মেহেক ভয় মায়ের পেছনে লুকিয়েছে। চলবে। টাইপিং মিস্টেক থাকলে সরি, চেক করা হয়নি। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এরকম জোরজারি করে বিয়ে করা কখনোই আঘাত সমর্থন করি না এবং এসব অপরাধ। তাই সবাই বিনোদন এবং কাল্পনিক চরিত্র হিসেবে সবকিছু নিবেন। নীরবে নিভৃতির পর্ব 17 তাসমিয়া তাসনিন প্রিয়া। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। বিনোদন হিসেবে যারা পড়তে চান পড়ুন। অবশ্যই মুক্তমনাদের জন্য উন্মুক্ত। রোশনের কথা মতো সবাই ক্ষমা চাইল মেহেকের বাবার কাছে। রোশন মুচকি হাসছে মেহেকের দিকে তাকিয়ে। মেহেক ভয় মায়ের পেছনে লুকিয়েছে। এর মধ্যে লিমন আর শান্ত এলো কাজী সাহেবকে নিয়ে। বাবা, বিশ্বাস করুন, আপনার মেয়েকে ভীষণ ভালোবাসি আমি। প্রমিজ কখনো অসম্মান করব না। আপনি দয়া করে রাজি হয়ে যান। এতগুলো ডাকাতের খপ্পরে পড়ে ভয় কাজী সাহেব কাঁপছে। বয়স উনার 52 কি 53 হবে, চাপাদারি ভর্তি গাল, ছিমছাম বর্ণের মানুষ। মিষ্টির মাথায় অন্য বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। কিন্তু কিভাবে সেটা রোশনকে বলবে? সিদ্দিক আহমেদ তবুও চুপ করে আছেন। গতবার লোভে পড়ে ইকবালের সাথে বিয়ে দিতে রাজি হয়ে ভুল করেছিলেন। তাই আজ আর প্রাণের ভয় পেয়ে সেই ভুল করবেন না তিনি। লম্বা নিঃশ্বাস ফেলে মেহেকের বাবা রোশনের উদ্দেশ্যে বলে, আমাকে মেরে ফেললেও আমি রাজি হব না। রোশনের মেজাজ খারাপ লাগছে। ভেবেছিল ভালোবেসে বুঝিয়ে শুনিয়ে বিয়েটা করবে। কিন্তু না, সেটা আর হচ্ছে না। এদিক ওদিক তাকাতে তাকাতে আচমকা মিষ্টির দিকে দৃষ্টিপাত করল রোশন। কিছু একটা ইশারা করছে মেয়েটা। রোশন কয়েক সেকেন্ড মনোযোগ দিয়ে তাকিয়ে রইল ওর দিকে। তারপর মুচকি হেসে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে গুজে নিল। কয়েক টান না দিলে মন মেজাজ ভালো হবে না আর। সিগারেটে শুকটান দিয়ে মিষ্টির দিকে এগোচ্ছে রোশন। মিষ্টির দিকে রোশনকে আসতে দেখে আঞ্জুম ভয় কেঁপে উঠলেন। সিদ্দিক মেয়ের কাছে আসতে চাইলে ফয়সাল, শান্ত উনাকে ধরে ফেলেন। এসব কিছু দেখে মেহেক আর চুপ করে থাকতে পারে না। ধৈর্যের লিমিট ক্রস করে ফেলেছে এই ডাকাতেরা। এখনই এইখান থেকে চলে যা, নয়তো পুলিশকে কল দিব আমি। কি চাস? আমাকে একটু শান্তিতে বাঁচতে দে। আর খবরদার আমার বোনের দিকে এগোবি না। মেহেক রোশন আর মিষ্টির মাঝখানে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে রাগে হিসিয়ে উঠে বলল। রোশন কিছু বলল না, তবে একটু আহত হলো তুইতোকারি আচরণে। কিন্তু ব্যাপার না, তুমি, আপনি সবকিছুই চলবে রোশনের। তবুও মেহেককে চাই। রোশন মেহেককে পাশ কাটিয়ে গিয়ে মিষ্টির হাত ধরে অন্য হাত দিয়ে সিগারেট মাটিতে ফেলে দিল। মেহেক অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সিদ্দিক আর আঞ্জুম কাঁদছেন। এর মধ্যে আশেপাশের বাড়ির লোকজনও বিষয়টা টের পেয়ে গেছে। তবে কেউ ঘর থেকে বের হচ্ছে না। যে যার জানালা দিয়ে কিংবা দরজার সামনে দাঁড়িয়ে ঘটনা উপভোগ করছে। সত্যি বলতে কারো খারাপ লাগার বদলে হাওলাদার বাড়ির কেচ্ছা আবার শুরু হয়েছে বল হাসাহাসি করতেই বেশি ভালো লাগছে তাদের।
ভালো কথায় যখন কাজ হলো না তখন খারাপটাই বলি। হয় সুন্দরী তুমি চুপচাপ আমাকে বিয়ে করবে, নয়তো আমি মিষ্টিকে সাথে নিয়ে যাব আর তোমার বাবা মাকে সোজা ওপরে। রোশন ঘাড় কাত করে দাঁত বের করে হাসছে। মেহেকের ঘৃণায় শরীর ঘিনঘিন করছে রোশনের এমন রূপ দেখে। ছি, একটা মানুষ কতটা খারাপ হতে পারে। খবরদার, ডাকাতের বাচ্চা, শয়তান একটা তুই। আমার বোনকে ছাড়, নয় তো আমি তোকে শেষ করে ফেলব। আমার বাবাকেও ছাড়তে বল। তোমার হাত দাও, তাহলে আর মিষ্টির হাত ধরে রাখব না। তুমি চাইলেই এখানকার সবাই ভালো থাকবে। এখন বলো কি করবে? সবাইকে কষ্ট দিবে নাকি বিয়ে করবে? আঞ্জুম এবার আর চুপ করে থাকতে পারলেন না। ঠিক নিজের মেয়েকে বাঁচাতে সৎ মেয়েকে অনুরোধ করতে লাগলো বিয়েটা করে নিতে। কিন্তু মেহেকের বাবা রেগে গেলেন তাতে। কি বলছো আঞ্জুম? আজ যদি দুটো মেয়েই তোমার নিজের হতো তাহলে এক মেয়ের জন্য অন্য মেয়ের জীবন শেষ করতে বলতে পারতে? স্বামীর কথায় চুপ করে রইলেন আঞ্জুম বেগম। মেহেকের ভীষণ অসহায় লাগছে, তবে মায়ের প্রতি কোনো ক্ষোভ কিংবা রাগ হচ্ছে না। নিজের মায়ের মতো পৃথিবীতে আর কেউ হয় না, হবেও না। বাবাকে আর বোনকে মুক্ত করতে অবশেষে নিজেকে ধ্বংসের নামে লিখে দিতে প্রস্তুত হলো সে। আমি বিয়ে করব, থমথমে গলায় বলল মেহেক। সবাই একসাথে হেসে উঠল ওরা। মিষ্টিও স্বস্তির নিঃশ্বাস ফেলল গোপনে। কিছু সময়ের ব্যবধানে কাজী সাহেব বিয়ে সম্পন্ন করল রোশন ও মেহেকের। যেমন ছিল সেই অবস্থায় বিয়ে হলো মেয়েটার। রোশন ভীষণ খুশি আজ। মেহেক একেবারে চুপচাপ হয়ে গেছে। কবুল বলা ব্যতীত আর কোনো কথা বলেনি। মিষ্টির একটু হলেও বোনের জন্য খারাপ লাগছে, কিন্তু তবুও কোথাও গিয়ে মনে হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ ভালোবাসা পাবে মেহেক। শুধু সময়ের অপেক্ষা মাত্র। ঘড়ির কাঁটায় রাত 10টা। রাতের খাওয়া দাওয়া করেননি সবুর হোসেন। ছেলেটাকে নিয়ে ভীষণ ঝামেলায় পড়েছেন উনি। সত্যি সত্যি আজ বিয়ে করতে চলে যাবে সেটা তো ভাবতেও পারেননি সবুর। শুধু যাওয়ার আগে বলে গেছে, বাবা আমি তোমার জন্য পুত্রবধূ আনতে যাচ্ছি। ব্যাস, গত কয়েকদিন ধরে তো এই বিয়ে করা নিয়েই ঝামেলা চলছিল দুজনের মধ্যে। তবুও সেই বিয়ে করতে গেল ছেলেটা। ওকে কিছুতেই বোঝাতে পারছেন না সবুর, ডাকাতদের ডেরায় মেয়ে মানুষ থাকতে পারে না, তাও কারো বউ হয়ে। মেয়ে মানুষকে বিশ্বাস করেন না আর সবুর। পরপুরুষের সংস্পর্শে আসলে এরা খারাপ হয়ে যায়। অন্য পুরুষের ছোঁয়া পেয়ে নিজস্ব পুরুষকে ঠকায়। এসব ভাবতেই সবুর হোসেনের মাথায় আগুন জ্বলে উঠল। পুরনো স্মৃতি, যন্ত্রণা সবকিছু হৃদয় নাড়া দিয়ে যাচ্ছে। ভাই, ভাবিকে নিয়ে এসে গেছে। হুররে! বাইরে থেকে লিমনের কণ্ঠস্বর শুনে ভাবনার সুতো ছিঁড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন সবুর। 3-4 জন ছেলেদের সাথে নিয়ে দাঁড়িয়ে আছে রোশন, মেহেক পাশে দাঁড়ানো। সবুর হোসেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন ওর দিকে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে একেবারে বিধ্বস্ত, ভেঙেচুরে গেছে ভেতর থেকে। কেমন বিরসতায় ভরপুর মুখাবয়ব। বাবা, বিয়ে করেছি আমি, হে হে। প্যা প্যা, প্যা প্যা। রোশন বাবার চারপাশে ঘুরে এরকম বলতে লাগলো। প্রথম একটু বিরক্ত হয়ে রাগ দেখাতে লাগলেন সবুর, কিন্তু রোশনের পাগলামিতে আর না হেসে পারল না। থামো এবার, ওকে ঘরে নিয়ে যা। দেখে মনে হচ্ছে সারা রাস্তায় টেনে হিচড়ে নিয়ে এসেছিস। কি বলো বাবা? বউ আমার, কোলে তুলে নিয়ে এসেছি। টেনে হিচড়ে? ছি! সবুর রোশনের কানমলা দিয়ে অন্যদিকে এগিয়ে শান্তকে ইশারা করে কাছে ডেকে কথা বলতে লাগল। শান্ত কথা বলে কয়েকজন ছেলে নিয়ে অন্যদিকে এগোলো। মেহেক চুপচাপ দাঁড়িয়ে আছে। আকস্মিক ঘটনায় একটু বেসামাল হয়ে গেছে। নিজেকে সামলে নিতে একটু সময় লাগছে ওর। এর মধ্যে মীরা আপু এসে দাঁড়িয়েছে ওর পাশে। রোশনও মীরার দিকে এগিয়ে এসে বলল, মীরা ওকে বিয়ের শাড়ি পরিয়ে দাও তো। আর অল্প স্বল্প সাজুগুজু করাও, তবে লিপস্টিক একেবারে হালকা দিবে। ওসব খাওয়া অস্বাস্থ্যকর। উদ্ধৃতি চিহ্ন। মীরা প্রত্যুত্তরে কিছু বলল না, কেবল মাথা নেড়ে সম্মতি দিল। রোশন চলে গেল অন্যদিকে। মেহেক লম্বা নিঃশ্বাস ফেলল। আর ভয় পাবে না কাউকে। নিজের মতো চলবে, খামখেয়ালি করবে। তাতে মরে গেলে যাবে, গুলি খেলেও খাবে। এসব ভেবে নিজেকে শান্ত করছে মেয়েটা। মীরা মেহেকের হাত ধরে বলে, চলো সাজিয়ে দিব। হ্যাঁ, জানাজা হবে তো। ঠিকমতো কাফনের কাপড় পরিয়ে, গোলাপ জল দিয়ে দিও। মীরা চুপ করে রইল। মেহেক নিজেই হাঁটতে লাগলো আগে ভাগে। মীরার ঘর ভালো করেই চেনে মেহেক। বাড়ির উঠোনে মাটিতে লুটিয়ে বসে আছে সিদ্দিক আহমেদ। মেয়েটাকে শেষমেশ সেভাবে জীবনটা বরবাদ করতে হলো। আঞ্জুম দরজায় দাঁড়িয়ে আছে, মিষ্টি নিজের ঘরে। এর মধ্যেই আশেপাশের বাড়ির লোকজন মিষ্টিদের উঠোনে এসে জড়ো হয়ে গেছে।
সবাই নানান কথা বলাবলি করছে। কেউ কেউ বলছে মেহেকের পরিবারের জন্য এই গ্রামে ডাকাতদের আনাগোনা লেগেই আছে, তাই ওদেরকে গ্রামে থাকতে দেওয়া যাবে না। আবার কেউ কেউ বলছে বাপের জন্মেও শোনেনি ডাকাত কাউকে বিয়ে করে নিয়ে যায়। এই বাড়ির মেয়েগুলো অদ্ভুত জাদু টোনা জানে, নইলে এমন ডাকাতের কেউ বশ করল কিভাবে? সিদ্দিক কিছু বলে না, চুপচাপ বসে থাকে। মিষ্টির মা এসে এক প্রকার জোরাজোরি করে উনাকে বাড়ির ভেতর নিয়ে গিয়ে দরজা আটকে দেন। গ্রামের লোকজন রাত গভীর হওয়ার আগ পর্যন্ত নিজেদের মধ্যে কথাকথি করে নিজেদের বাড়ি চলে যায়। চলবে নীরবে নিভৃতির পর্ব 18 তাসমিয়া তাসনিন প্রিয়া স্পেশাল পর্ব কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য উন্মুক্ত। নিজেকে আপাতত খাটিয়ায় শোয়া লাশ মনে হচ্ছে মেহেকের। ফুল দিয়ে সজ্জিত বিছানায় নতুন বউয়ের বেশে বসে থাকা যেন ওর জন্য গোসল করিয়ে নতুন কাফনে জড়িয়ে কবরে দিয়ে আসার মতোই। এটা বিয়ে না, এভাবে কোনো মেয়ের অমতে বিয়ে হতে পারে না। মনে মনে এসব ভাবছে নববধূ। একটা চার্জার লাইট জ্বলছে ঘরের এক কোণায় টেবিলের উপর। কি একটা অবস্থা, কোনো বৈদ্যুতিক ব্যবস্থা পর্যন্ত নেই এখানে। অবশ্য এই জঙ্গলে বিদ্যুৎ আসবেও বা কিভাবে? গরমে হাঁসফাঁস লাগছে মেহেকের। আকাশে মেঘ ডাকছে, অল্পবিস্তর বিদ্যুৎ চমকাচ্ছে। হয়তো বৃষ্টি হতে পারে রাতে। 2 কামরা বিশিষ্ট টিনশেড বিল্ডিংয়ে বসে আছে মেহেক। একপাশে বাথরুম আর একপাশে শোয়ার ঘর। ঘরটা আজ ভীষণ সুন্দর লাগছে। বুনো ফুলে সেজে উঠেছে বিছানা। হুট করে বিয়েটা করবে বলে বাজার থেকে ফুল আনা হয়নি রোশনের। তবুও এত সব নাম না জানা ফুল দিয়ে বেশ ভালো করেই ঘর সাজিয়েছে মীরা আপু। দরজার ক্যাচক্যাচ আওয়াজে নড়েচড়ে উঠল মেহেক। বজ্জাত লোকটা এসেছে ভেবে মিথ্যা মিথ্যা ঘুমানোর ভান করবে বলে শুয়ে পড়ল। রোশন ধীর পায়ে ঘরে ঢুকে দরজা আটকে দিল। সাদা রঙের পাঞ্জাবিতে শ্যামবর্ণ রোশনকে ভীষণ সুদর্শন লাগছে আজ। রোশন মেহেকের দিকে এগোলো, বিছানার একপাশে বসল। মেরুন রঙের জামদানি শাড়ি পরেছে মেয়েটা। এই শাড়িটা কিছুদিন আগে রোশন মেহেককে দিবে বলে কিনে রেখেছিল, কিন্তু পরে ঝামেলা হলো আর দেওয়া হয়নি। তাই আজ এটা পরিয়ে দিতে বলেছিল মীরাকে। মেহেকের গলায় কপালে বিন্দু বিন্দু ঘামের কণা দেখে রোশন বসা থেকে উঠে ঘরের জানালা দুটো খুলে দিতে গেল। জানালা খুলতেই শীতল বাতাস প্রবেশ করছে ঘরে। বাইরে খুব জোরে বাতাস বইছে। ঝিরিঝিরি বৃষ্টির ছোঁয়া লেগেছে বৃক্ষরাজিতে। সুন্দরী, এভাবে ঢং করে পড়ে থাকলে হবে? কোথায় বসে থাকবে আমি এসে ঘোমটা তুলে মুখ দেখব? সেসবে তো বালাই নেই, তার উপর ঘুমানোর ভান করছো। রোশনের কথায় মেজাজ খারাপ হয়ে গেছে মেহেকের। এত ধুরন্ধর কিভাবে হয় একটা মানুষ? শোয়া থেকে উঠে বসল মেহেক। চোখে মুখে ভীষণ রাগের ছটা। রোশন পাশে বসে হাত ধরল ওর, কিন্তু মেহেক রোশনের হাত সরিয়ে ফেলল। শোয়ার ইচ্ছে থাকলে এমনি শুতেন, বিয়ে করার দরকার ছিল না। তবে কেন এইসব? আমাকে তিলে তিলে মেরে ফেলে আপনার লাভ? ছি, মুখের কি ভাষা! শুতে শুতেন এসব কি বলো? হ্যাঁ, বলো যে আদর করার ইচ্ছে থাকলে। আমার মতো ভালো হও সুন্দরী। উদ্ধৃতি চিহ্ন। রোশনের ন্যাকা মার্কা কথাবার্তা শুনতে মোটেও ভালো লাগছে না মেহেকের। মাথায় আগুন জ্বলছে। আপনি যান এখন, আমি ঘুমাবো। কি সব বলতেছ? আজ কিসের ঘুম? আজ পাশা খেলবো রে শ্যাম। খবরদার, ওই নোংরা শরীর নিয়ে আমার কাছেও আসবেন না আপনি। কত মেয়েদের সাথে ছিলেন তার হিসাব নেই। তার উপর আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। আমার বোনের হাত ধরেছিলেন, আপনার লোকজন আমার বাবাকে আটকেছিল। কিছু ভুলিনি আমি রোশন হোসেন। বাহ, এত সম্মান দিচ্ছ! আমার তো বিশ্বাস হচ্ছে না। ডাকাতের বাচ্চা থেকে রোশন হোসেন? বিয়ের আগে কি গালিগালাজটাই না করলে? বিশ্বাস করো, গালি দিলে খুব হট লাগে তোমাকে। একদম আমার মতো হট। অসভ্য লোক। রোশন মেহেকের 2 কাঁধে হাত রেখে নাকে নাক ঘষে বলতে লাগল। আমি তো এখনো অসভ্যতা শুরু করিনি সুন্দরী। তবে এখন করব। তুমি শুধু উপভোগ করো ওকে। কি করবে? আপনি দূরে সরুন। মেহেক নিজেকে ছাড়িয়ে নেয় রোশনের থেকে। মুচকি হেসে রোশন বসা থেকে উঠে গিয়ে চার্জার লাইটটা নিভিয়ে আবছা আলোতে এসে বিছানায় বসল আবারও। বাইরের বিদ্যুৎ চমকানির আলোতে মাঝে মধ্যে পুরো ঘর আলোকিত হয়ে যাচ্ছে। মেহেক কিছু বুঝে উঠার আগেই রোশন ওর পেছনে বসে এক হাত কোমরে দিয়ে অন্য হাতে শাড়ির আঁচল সরিয়ে ফেলল। চমকাল, থমকাল মেহেক। রাগে, ঘৃণায় নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে ও। রোশন তাতে একটুও বিচলিত না হয়ে আস্তে আস্তে পুরো শাড়িটাই খুলে ফেলল।
আমি কিন্তু চেঁচাব, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, তোকে খুন করে ফেলবো আমি। উদ্ধৃতি চিহ্ন। ওয়েট, আমি পাঞ্জাবি খুলি তারপর এসো খুন করতে। তবে তার আগে তোমাকে শান্ত করি। বাইরে বৃষ্টির তোপ বেড়েছে, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাসের দাপটে জানালা বাড়ি খাচ্ছে। রোশন মেহেকের দুই হাত খাটের সাথে সারি দিয়ে বেঁধে ফেলে। মেহেক অসহায়ের মতো চেঁচাচ্ছে, এখানে তো কেউ নেই এই চিৎকার শোনার মতো। রোশন অন্ধকারে হাতড়ে এবার আবারও টর্চলাইট জ্বেলে দিল। মুহূর্তেই মেহেকের অর্ধনগ্ন শরীর প্রকাশিত হলো রোশনের সামনে। চুপ করো নয়তো মুখ বাঁধব সুন্দরী। বাবা শুনলে একটা লাজলজ্জার ব্যাপার। যদিও উনি জানেন উনার ছেলে অনেক ভালো। উদ্ধৃতি চিহ্ন। রোশনের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে মেহেক। যতই যা করুক একজন পুরুষের সামনে নারীর দৈহিক শক্তি কাজ করে না। রোশন নিজের পাঞ্জাবি খুলে দাঁড়ানো অবস্থায় মেহেকের দিকে দৃষ্টিপাত করল। চোখ সরাতে পারছে না কিছুতেই। বউটা একটু রোমান্টিক হলে কি এমন ক্ষতি হতো? রোশন বসল মেহেকের পাশে। মেহেক চুপ করে আছে, দু চোখ ছলছল করছে। হয়েছে আর এমন করে তাকিও না। খুলে দিচ্ছি। মায়া মায়া লাগে কেমন। প্রথম যেদিন এসেছিলে, এই ছলছল নয়নে তাকিয়েই মনটা চুরি করেছিলে। উদ্ধৃতি চিহ্ন। মেহেকের হাত দুটো খুলে দিতে দিতে বলল রোশন। মেহেক চুপ করে আছে, কিন্তু যখনই নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত পেল তখনই বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ল রোশনের উপর। বুকের উপর বসে গলা টিপে ধরল শরীরের সমস্ত শক্তি দিয়ে। রোশন পুরোপুরি শকট তার বউয়ের আচরণে। কিন্তু সময় নিল নাও, ঝটপট মেহেককে ধরে বিছানায় শুইয়ে দিল রোশন। বুকের উপর ঝুঁকে বলল, বাব্বা, বিয়ে হতে না হতেই একেবারে ডাকাত রানীর জায়গা নিয়ে নিলে। পারলে আমাকে ছাড়, তারপর দেখ তোর কি অবস্থা করি। একেবারে প্রাণে মেরে ফেলব। উদ্ধৃতি চিহ্ন। মেহেকের এত রাগ দেখেও রোশন হাসছে। আর তাতেই মেহেক আরও রাগান্বিত হয়ে যাচ্ছে। রোশনকে খুব করে চাইলেও নিজের উপর থেকে সরাতে পারছে না মেহেক। রোশন এক হাতে মেহেকের চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর অন্য হাত দিয়ে মেহেকের দুটো হাতই মাথার উপর ধরে আছে। শান্ত হও সুন্দরী বউ আমার। আমি মানি নাই বিয়ে। মেহেকের পুরো কথা শেষ হওয়ার আগেই রোশন ওর ঠোঁট দুটো নিজের ঠোঁটের দখলে নিয়ে নিল। চোখগুলো বড় বড় হয়ে গেছে মেহেকের। অস্বস্তি লাগছে, ঘৃণা লাগছে। খুব করে চাচ্ছে রোশনের গভীর আলিঙ্গন উপেক্ষা করতে, কিন্তু পারছে না। রোশন উন্মত্ত হয়ে গেছে মেহেকের প্রতি। নিজের মনমতো সময় পর থামল রোশন। ঠোঁটের দিক থেকে দৃষ্টি সরিয়ে বক্ষ বিভাজনের খাজে তাকালো। মেহেক গালাগালি করে যাচ্ছে। রোশন পোশাকের উপর থেকেই বুকের ঠিক মাঝ বরাবর ঠোঁট ছুঁয়ে দিল। তারপর বসা থেকে উঠে ছেড়ে দিল তাকে। রোশনকে এভাবে থেমে যেতে দেখে চমকাল মেহেক। কি হয়েছে, কেন হয়েছে, কখন হয়েছে আমি জানি না মেহেক, কিন্তু এটা হয়েছে। হ্যাঁ, তোমার প্রতি একটা অন্যরকম অনুভূতি কাজ করে আমার। তবে তোমার অনিচ্ছায় এভাবে ইন্টিমেট হতে চাই না আমিও। আমি চাই তুমি নিজে ইচ্ছে করে এসো আমার কাছে, ভালোবাসার দাবি নিয়ে। উদ্ধৃতি চিহ্ন। আবারও ঢং। চলবে।